বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যাবর্তন ঘটবে, অবশ্যই ঘটবে, এবং সেই প্রত্যাবর্তন ঘটবে যেদিন পৃথিবীর ইতিহাস হয়ে যাবে। আমি বলেছি কয়েক জায়গায়, যে অনেকে আমাকে বলছে যে পৃথিবীটা কিভাবে বললাম, যে জি, শেখ হাসিনাকে আপনি এয়ারপোর্টের সংবর্ধনা দিতে পারবেন না, শেখ হাসিনাকে আপনি সরোয়ার্দী উদ্যানের সংবর্ধনা দিতে পারবেন না, কেন এত লোক আপনি জায়গা দিবেন কোথায়? তাকে টঙ্গী ইস্তেমার ময়দানে সংবর্ধনা দিতে হবে। আমি পরে আপনার চ্যানেলের মাধ্যমে আবার বলে গেলাম, সবচেয়ে ঐতিহাসিক, মানে বাংলাদেশের ইতিহাসে না, এই এশিয়া মহাদেশের ঐতিহাসিক সংবর্ধনা এবং অভ্যর্থনা শেখ হাসিনাকে মানুষ দিবে, খুব শীঘ্রই সেটা দিবে, 26 সালে সেটা ঘটবে, আপনি এটা নিশ্চিত থাকেন করে বলেছে। এত বড় একটি নোবেল প্রাইজ পাওয়ার পরে দেশের প্রধানমন্ত্রী তার আদম ব্যাপারে লাইসেন্স করতে হয়, তো সেই লোকটা তো দেশ বিক্রি করবে ভাই। আমরা একটা ইতরকে, একটা ছোট লোককে, একটা অসভ্য, একটা মানে ডাবল কাবিলিওয়ালা, যে মানুষের রক্ত চুষে নেয়, সেই মানুষটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন, সে তো দেশ বিক্রি করবেই। তার চেয়ে বড় কথা, তিনি তো দেশেরই নাগরিক না। তার চেয়ে বড় কথা, তার 2টা শ্বশুর বাড়ি, একটাও বাংলাদেশে না। তার চেয়ে বড় কথা, তার কোনো সন্তান বাংলাদেশের নাগরিক না। এই লোকটা তো কেবল বন্ধ দেওয়া শুরু করছে, কত কিছু দেখবে। দেখবেন কয়েকদিন পরে বাংলাদেশের মানুষের কিডনি বিক্রি না করে বিক্রি করলে, লিভার, গুর্দা, চোখ এগুলো বিক্রি না করলে সে তো বন্ধ দিবে। বন্ধ তো তার কাছে ছোট ব্যাপার, সে তো দেশকে ওন করে না। তবে তিনি যে চুক্তিটা 17 তারিখে করেছেন, আর যে তথাকথিত চ্যাঙ্গারো কোর্টে রায় দিয়েছেন, বাংলাদেশের জনগণ 2টাকে প্রত্যাখ্যান করেছে। ওই রায়কেও তারা ওইখানে পেশাবো করবে না। আর যে চুক্তিটা করেছে, সেই চুক্তি বাংলাদেশের মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। বাংলাদেশের জনগণ এখনো অনেক মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে করেছে। তাদেরকে পাশে নিয়ে আপনি শেখ হাসিনার মানবাধিকার, মানে গণহত্যার বিচার করবেন, এটা হাস্যকর বিচার কি? এটা কার কোর্ট? এই কোর্টটা হচ্ছে ইউনূসের। এই কোর্টটা কার? জামাতের। এই কোর্টটা কার? স্বাধীনতা বিরোধীদের। বিএনপিকে স্বাধীনতা বিরোধী সরাসরি বলতে পারতেছি না, যদিও কার্যকলাপ প্রমাণ হয়, কিন্তু তারা তো অন্তত মুখে বলে তারা স্বাধীনতার ঘোষকের দল। কিন্তু দেখেন আপনি, তারাও এটাকে ওয়েলকাম জানাইছে। কেন জানাইছে? অথচ গণজাগরণ মঞ্চে আমরা যখন আন্দোলন করলাম, আমাদের গুলো বলা হলো আমাদের মিছিলের কারণে নাকি তাদের ফাঁসি হয়েছে, এবং এই জামাত নেতাদের, যে স্বাধীনতা বিরোধীদের যে ফাঁসি হলো, জেল হলো, সেই আদালতে বিচার হচ্ছে। এটা কত স্ববিরোধী! আমাদের দেশের মানুষ কত স্ববিরোধী! মানুষগুলো এখনো প্রশ্ন করতেছে না, তুমি সেই কোর্টে বিচার করলা যে কোর্টে তুমি বলেছিলে কোর্ট অবৈধ, আর তখন বিএনপিরা বলেছিল যে এই বিচার ঠিক হয় নাই। তারা স্বাগত জানায় নাই। বিএনপি স্বাধীনতা বিরোধীদের হত্যা যখন ফাঁসি দেওয়া হয়, তারা যে মানবাধিকার বিরোধী কাজ করেছে, মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, আগুন জ্বালিয়েছে, ধর্মান্তরণ করেছে, এগুলোর বিচারে যখন তার জামাতিদের, মুসলিম লীগ, নেজাম ইসলাম তথা রাজাকার আল বদর আল সামদের যখন শাস্তি হলো, সাজা হলো, বিএনপি এটাকে ওয়েলকাম জানানো তো দূরের কথা, বলছে যে বিচারই বোধ। কিন্তু এখন শেখ হাসিনা ফাঁসি দিয়েছে, বিএনপির তবলা বাজাচ্ছে, এবং খুশির চোটে মিষ্টি খাইতে গিয়ে একজন মারা গেছে, মিষ্টির ভাগাভাগি নিয়ে গোলাগুলি করে মারা গেছে। মানে এই চ্যাঙ্গারু কোর্টে রায়ের প্রথম শহীদ হচ্ছে বিএনপির লোকজন, মিষ্টি খাইতে গিয়ে। একবার তারা বিজেপি ক্ষমতা আসার সময় মিষ্টি খাইছিল, পরে কিন্তু তাদের মিষ্টি খাওয়াটা বুমেরাং হয়ে গেছিল 17 বছর ক্ষমতার বাইরে। আরেকবার শেখ হাসিনার রায় হলো, শেখ হাসিনার বিরুদ্ধে চ্যাঙ্গারু কোর্টে একটা তথাকথিত রায় হলো, ফাঁসি রায়। সেই রায়ের উপলক্ষে মিষ্টি বিতরণ করতে গিয়ে সে মিষ্টি ভাগাভাগি না মারামারি এবং একজন খুন, কবে না জানি এরা আবার জুলাই শহীদ ঘোষণা করে, আল্লাহ ভালো জানে। জি, এই যে এইগুলা নানা উপলক্ষে এরা আবার গিয়ে হাজির হয় 32 নম্বরের সামনে। 32 নম্বর তো ভেঙে ফেলছে, ওইটাকে এখন ফুটবল মাঠ বানাইতে চায়। এটা কিভাবে দেখেন আপনি? 32 নাম্বার এরা ফুটবল মাঠ বানাইতে চায়। জনগণ এখন তো জামালপুরের ভাষায় বলতে হয়, আপনি জান আবার বলবেন জামালপুরে প্রমোট করি। জামালপুরের ভাষায় যদি বলি যে যারা বলতেছে যে 32 নম্বরকে ফুটবল মাঠ বানাবে, জনগণ কিন্তু এদের ফুটবলের মতো শটাবে, ফুটবলের মতো এদেরকে শটাবে যারা 32 নম্বর ফুটবল মাঠ বানাইতে দেয়। ফুটবল কেন খেলবে? ফুটবল খেলাই তো হারাম। এরা যাবে, এরা ফুটবল খেলাই তো হারাম, এরা যায় কেন? এরা তো বিশ্বাস করে ফুটবল খেলা হারাম, এরা ফুটবল মাঠ বানাবে কেন? ওয়াজের মঞ্চ বানায়, ওয়াজ আছে না, তফসির মাহফিল কোরআন, তফসিরে মওদুদি। কারণ এরা তো এখন শুনেন, এখন তো আগে এই যে ওয়াজ নসিহত হচ্ছে, আপনি কি জানেন যে শীতকালে এখন বাংলাদেশে যে ওয়াজ হচ্ছে, ওয়াজের কিন্তু জোশ কমে গেছে। কারণ আগে তফসিরে শেখ হাসিনা, তফসিরে আওয়ামী লীগ, তফসিরে ভারত, এগুলো তো এখন করা যাবে না, কারণ ক্ষমতায় কেন? তারাই ঘুরে ফিরে তো তারাই ক্ষমতার নামে বেনামে। এখন ওয়াজের কিন্তু স্পিরিট কমে গেছে, ওয়াজের স্পিডও কমে গেছে, স্পিড দুটোই কমে গেছে, সাউন্ডও কমে গেছে।
এমনকি তারা যে টাকা পেত না ভাগা, সেগুলো কমে গেছে। যাদেরকে 1 বছর আগে কন্ট্যাক্ট করতে পারা যেত না, ডাবল ডাবল টাকা দিত, এখন তাদের চুক্তি বাতিল করতেছে। এবং যারা মনে করেন 50,000 দিত, তারা এখন বলতেছে 25,000 দিবে। যারা 1 লাখ বলেছিল তারা বলে এখন 50,000 দিবে। যারা বলতো 50,000, তারা এখন বলে 20,000 দিবে। মানে আওয়ামী লীগ না থাকলে যে কি হয় তা কিন্তু আমরা ওয়াজের মাহফিলেও দেখতে পারতেছি। আপনি দেখেন এখন মসজিদ গুলো কিন্তু আগের মতো গরম নাই, ঠান্ডা ঠান্ডা ভাব। আপনি বিশ্বাস না, আপনি ফোন করে খোঁজ নিতে পারেন যে আমার কথাটা সঠিক কিনা। অবশ্যই আপনি জানেন, কিন্তু যারা মানতে চান না তাদের বলবো একটু খোঁজ নিয়ে জানায়েন। এখন কিন্তু উত্তরায় মসজিদ গরম হয় না, একদিন গরম হয়েছিল যেদিন উত্তরায় জামাতের নেতার একটা উকিল নোটিশ নাকি কি চিঠি ছিঁড়ে ফেলেছিল। জামাতের সমালোচনা মসজিদে করার কারণে জামাতেরা তার নামে নোটিশ দিয়েছে। সেই হুজুর আমার ওই একটাই আমরা গরম পাইছি। অদ্ভুত ব্যাপার দেখেন, আপনি আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করবেন, নো প্রবলেম। বিএনপি কে নিয়ে মসজিদের সমালোচনা করবেন, নো প্রবলেম। তখন ইসলামও খতমে যায় না, ইসলামও মনে হয় না, আপনার রাজনৈতিক মানে কোন শিষ্টাচার বহির্ভূত কিছু হয় না। কিন্তু যেই না আপনি জামাতের সমালোচনা করছেন, তখনই সেটা ইসলাম খতমে, গণতন্ত্র খতমে, রাজনীতি খতমে। মানে অদ্ভুত একটা ব্যাপার। যারা 32 নম্বর ভেঙে, যারা মনে করতেছে যে 32 নম্বর ভেঙে ফুটবল মাঠ বানাবে, তারা জানেই না যে বাংলাদেশের জনগণ তাদের নিয়ে ফুটবল খেলবে। তাদের নিয়ে মানে তাদের নিয়ে খেলবে না, তাদেরকে ফুটবল বানিয়ে ফেলবে। 32 নম্বর হচ্ছে বাংলাদেশের একটি অনুভূতির নাম। ওই যে সৈয়দ আশরাফ বলছিলেন না যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জনগণের অনুভূতির নাম। আওয়ামী লীগের অনুভূতি, আওয়ামী লীগ একটা দল না, অনুভূতির নাম। আসলে 32 নাম্বারটা হচ্ছে একটা অনুভূতির নাম। ওই নামের সাথে বঙ্গবন্ধুর শব্দ জড়িত, শেখ মুজিব জড়িত আছে। ওই ঘরের সাথে, ওই বাড়ির সাথে, ওই নাম্বারের সাথে বাংলাদেশের সৃষ্টির ইতিহাস জড়িত আছে। বাংলাদেশের আতুর ঘর বলা, কেউ কেউ আধুনিক ভাবে সেটা বলে যে বাংলাদেশের পোস্ট কোড হচ্ছে 32 নাম্বার। আপনি সেটাকে নিয়ে ফুটবল খেলবেন, বাংলাদেশের জনগণ বসে থাকবে? এত সহজ। জামালপুরের ভাষায় আবার বলি, অত নালি আদেশের না। পাবলিক সটায় উল্টা তাদেরই ফুটবল বানাই ফেলবে, খুব শীঘ্রই দেখতে পারবেন। এখন ওই যে 1 লাখ আর্মি, 1.5 লাখ পুলিশ, 35,000 নেভি, 35,000 বিজেপি, 4,500 নেভি, তারপরে আমার জাতীয় ভাতিজা বলেন বা আমার ভাবির পোলাদের দল, ওই যে সজীব ভুইয়ার নাকি কি টিম, মার্শাল মোটর ট্রেনিং মেনিং দিয়ে 10-12 হাজার আছে, জামাত শিবির, সবাই মিলে এখন চাপে দিয়ে রাখছে। তার মধ্যে আবার সেনাবাহিনীকে দেখেন, শুধু সেনাবাহিনী আবার নামে নাই, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা প্লাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তারপরও আওয়ামী লীগকে দেখে তারা ভয় পায়। সুতরাং বুঝতে পারছেন যে আর্মি যখন ব্যারাকে ফিরে যাবে, তখন এদেরকে প্যারাক সিনে গজার লম্বা লম্বা তার কাটা, ওই প্যারাকে এদের গাঁদবে বাংলাদেশের জনগণ। আমি তা চাই না এটা ঘটুক, কারণ মানবিক মানুষ। আমি যে কোনো প্রকার সন্ত্রাস হিংস্রতার বিরুদ্ধে, কিন্তু জনগণ এদের প্যারাকের ভিতরে গাঁদবে। কারণ এরা যে সমস্ত কাজ করছে, 1 লক্ষ আর্মি নামাইতে হয় যাদের টিকিয়ে থাকার জন্য। আসলে আর্মি নামানো হয়েছে তো বিএনপি, জামাত, হেফাজত এবং ইউনূস সরকারকে টিকিয়ে রাখার জন্য, তাছাড়া তো আর না। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন, বাংলাদেশে বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করে, জামাত দাবি করে তারা গণতান্ত্রিক রাজনীতি করে। এতদিন যাবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার, একটা টু শব্দটি করতে দেখেছেন? এভাবে রাজনীতি হয় একটা দেশে? এই দেশটা যে চলতেছে জোর যার মুল্লুকটা, একদিকে তারা মাঠে নামে এসে সিভিল মব সন্ত্রাস করতেছে, আরেকদিকে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আর্মি বাইরে ব্যারাকে ফিরে চলে গেলে মব গায়েব হয়ে যাবে এমনি। কারণ যদি আগুনই না থাকে, ধোঁয়া থাকবে না। তো যখন আগুন আর ধোঁয়া থাকবে না, তখন তো ওই যে যারা ফুটবল মাঠ বানাইতে চায় 32 নাম্বার জনগণ, মানে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ, তারা এই সমস্ত লোকদের ফুটবলের মতো সরাবে, এটা আপনি নিশ্চিত থাকেন। জি, একটা ব্যাপার দেখেন, 32 নম্বর যখন ভাঙলো তারা, কালকের যে পুলিশ আর্মি, সেই ভূমিকাটা সেদিন ছিল না। এই ভূমিকাটা কালকে কেন এটা হলো, ও এই দিনই তারা চুপচাপ চিটাগাঙে ভোট দিয়ে দিল। জি, এই তো মজার জিনিস। এটাই তো আসল নাটক। তাদের তো আসল উদ্দেশ্য ফাঁসির রায় দেওয়া না। ফাঁসির রায় দেওয়ার কথা ছিল 13 তারিখ। একদিকে 13 তারিখে লকডাউন হয়ে গেল। আওয়ামী লীগের সবচেয়ে সফল বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবচেয়ে সফল একটি কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছে, 13 তারিখের লকডাউন, যেটা আমরা বলি হাউজি খেলতাম না, আনলাকি বাটলাকি করসাম 1 and 3-13। তো এটা ওই দিন ইউনিসের জন্য, জামাত হেফাজতের জন্য আনলাকি ডে, আওয়ামী লীগের জন্য 13 ওই দিন লাকি ডে, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে। তাই তারা ডেটটা চেঞ্জ করে দিয়ে 17 তারিখ দিয়েছে, কারণ এই দিনই তারা বাংলাদেশকে কিস্তিতে
বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বিদেশি বললে ভুল হবে, যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রভু রাষ্ট্রগুলোকে কিস্তিতে দিয়ে দিচ্ছে। কারণ ইউনুসের তো কিস্তি নেওয়ার অভ্যাস, এখন সেটা দিচ্ছে। আগে টাকা দিয়ে ব্যবসা করতো, যে টাকার ব্যবসা তার মজা লাগে না, ওই 100, 200, 50, 1000 কিস্তি নিয়ে কি লাভ। এখন মোটামুটি বাংলাদেশকে কিস্তিতে দিয়ে ইনকাম করা শুরু করছে। কারণ তিনি তো আবার 50 বছর বাঁচবেন, তো বুঝেন না, 50 বছর বাঁচতে গেলে তার আরো টাকা পয়সা লাগবে। তিনি $20 দিয়ে নাকি ব্যবসা শুরু করেছিলেন, এখন নাকি তার 20 বিলিয়ন। আমি জানি না, কথাগুলো শুনি লোককে। $20 ব্যবসা করেন, 20 বিলিয়ন কিস্তি নিয়ে, দেখলো যে ব্যবসা তো পোষায় না। তাই তার একদিকে আদম ব্যাপারে লাইসেন্সও করতে হয়। আপনি বাড়ি একটা জিনিস দেখেন, আপনি বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে আদম ব্যাপারী একটা ভালো জব না, ভালো স্ট্যাটাস। আমরা বলছি না যে রিক্রুটিং এজেন্সি খারাপ, কারণ হচ্ছে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদের প্রবাসীরা, আমাদের বাংলাদেশের শ্রমিকেরা, দক্ষ শ্রমিকেরা বিদেশে যায়, প্রচুর রেমিটেন্স। আমার দেশটাই ঠিকই আছে, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মানে কুশ্রী বিশ্রী, মায়ে খেদানো, বাপে খেদানো, স্বামী তাড়ানো, ভাইয়ে তাড়ানো, গ্রাম খেদানো গার্মেন্টস এর নারীরা কষ্ট করে এই দেশটাকে টিকে রেখেছে। আর এই যে আমাদের শ্রমিকেরা যারা প্রবাসে যায়, তাই না? তো তাই প্রবাস শ্রমিককে তো আমি হেয় করতে পারি না, পেশাকে আমি হেয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আদম ব্যাপারে লাইসেন্স যারা করে তাদেরকে কিন্তু টাউট বাটপার বলে। আপনি দেখেন সে দেশের প্রধান পেয়ে গেল, ছলে বলে কৌশলে, বা তার প্রভু রাষ্ট্রটা তাকে বসিয়েছে। ওকে, ইটস ওকে, হোয়াটএভার ইট ইজ, সে যেভাবে ক্ষমতা এসেছে, দেশের তো প্রধান নাকি, দেশের তো প্রধান। তারপরে তিনি একজন নোবেল লরিয়েট, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিমান ব্যক্তি তিনি। একই সাথে সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, সম্মানের দেওয়া হয় নোবেল প্রাইজ। যদিও এখন এই ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন নোবেল প্রাইজ এখন সম্মানের নয়। আমার মনে হয় ইদানিং এটা আপনাকে দিল, আপনি বলবেন না না ভাই এটা ইউনূস পাইছে, আমি এটা নিব না। পৃথিবীর বহু মানুষ এখন বলবে না 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 আমি নোবেল প্রাইজ নিব না, সবাই আমাকে ইউনূস বলে ডাকবে। আমার ধারণা কেউ এখন নোবেল প্রাইজ নিতে চাইবে না, এবং নোবেল প্রাইজকে একেবারেই খাটো করে ফেলেছে। এত বড় একটি নোবেল প্রাইজ পাওয়ার পরে দেশের প্রধানমন্ত্রী তার আদম ব্যাপারে লাইসেন্স করতে হয়, তো সেই লোকটা তো দেশ বিক্রি করবে ভাই। আমরা একটা ইতরকে, একটা ছোট লোককে, একটা অসভ্য, একটা মানে ডাবল কাবিলিওয়ালা, যে মানুষের রক্ত চুষে নেয়, সেই মানুষটাকে আপনি ক্ষমতায় বুঝিয়েছেন, সে তো দেশ বিক্রি করবেই। তার চেয়ে বড় কথা তিনি তো দেশেরই নাগরিক না। তার চেয়ে বড় কথা তার 2টা শ্বশুর বাড়ি, একটাও বাংলাদেশে না। তার চেয়ে বড় কথা তার কোনো সন্তান বাংলাদেশের নাগরিক না। এই লোকটা তো কেবল বন্ধ দেওয়া শুরু করছে, আর কত কিছু দেখবেন কয়েকদিন পরে বাংলাদেশের মানুষের কিডনি বিক্রি না করে বিক্রি করলে হয়, লিভার, গুর্দা, চোখ এগুলো বিক্রি না করলে হয়। সে তো বন্ধ দিবেই, বন্ধ তো তার কাছে ছোট ব্যাপার, সে তো দেশকে ওন করে না। তবে তিনি যে চুক্তিটা 17 তারিখে করেছেন, আর যে তথাকথিত চ্যাঙ্গারো কোর্টে রায় দিয়েছেন, বাংলাদেশের জনগণ 2টাকে প্রত্যাখ্যান করেছে। ওই রায়কেও তারা ওইখানে পেশাবো করবে না। আর যে চুক্তিটা করেছে সেই চুক্তি বাংলাদেশের মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। বাংলাদেশের জনগণ এখনো অনেক মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে যদি তারা মনে করে দেশটা দখলে নিয়েছি, তাহলে তারা ভুল করবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় নাই সেটাই তারা জানে না। কোথায় আছে আমি সেটা বলবো না, আগে আমাকে বলেন যে কোন গলিতে আওয়ামী লীগ নাই বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নাই। তাই তারা যে চুক্তিটা ওই দিন করেছে, নাটকটা করেছে, দেখেন মানুষ শুধু আলোচনা করতেছে শেখ হাসিনা রায় আর ইউনূসকে নিয়ে, কিন্তু কি করলো, ওই যে বাংলা প্রবাদ শাক দিয়ে তিনি মাছ ঢেকে রেখেছেন। কিন্তু মানুষ তো এটা আস্তে আস্তে জেনে যাবে। আবার তার ওই যে গেলমান বয় আছে না, আশিক নাকি ফাশিক চৌধুরী, কি যেন নাম, আমার নাম মনে থাকে না, ডক্টর ইউনূসের গেলমান, সে আবার কি বলছে যে চুক্তি আমাদের গোপন রাখতে হবে, বলা যাবে না। তুমি শেখ হাসিনা ফাঁসির রায়, তথাকথিত চ্যাঙ্গারু কোর্টের রায় তুমি টিভিতে দেখাইতে পারো, কি কি চুক্তি করছো বাংলাদেশের জনগণকে তুমি দেখাবা না। ইউনূসের বাপের দেশ, আশিক চৌধুরীর মায়ের ভাতারের দেশ, বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সকলের দেশ। তুমি চুক্তি করবা, কারে বন্ধ দিবা, তুমি আমাকে পড়তে দিবা না। তোমার ওই চুক্তি আলার তোমরা যারা আসছো উৎসাইয়া ওই জামাতে বলি সবাই বন্ধ করে ফেলে দেবো আমরা। জি, এই চুক্তিটাকে বাংলাদেশের মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া নানাভাবে আনছে। বাংলাদেশের মিডিয়া যেমন প্রথম আলোতে জাহিদুর রহমান লিখছেন, মানে সেক্ষেত্রে রাজনৈতিক মৃত্যু ঘটেছে এই রায়ের মাধ্যমে। কে বলেছে? জাহিদুর রহমান, ওই যে মান্না ভাইয়ের পেতি পাঠা যাকে আমি বলি, সেটাই তো না? পেতি পাঠা, তাকে আমি পেতি পাঠা বলি। এই ভদ্রলোক কি জানেন, মানে আওয়ামী লীগ বিরোধী ভারত, মানে এখানে একটা মারাত্মক জিনিস, সে কিন্তু আবার জামাত বিরোধী। দেখবেন জামাতের বিরুদ্ধে কথা বলে, অদ্ভুত লোক সে। মানে তাকে আপনি কোট করতে পারবেন না কোনোভাবেই। সে জামাত বিরোধী ঠিক আছে, কিন্তু তার আওয়ামী লীগ বিরোধিতা করতে হবে, শেখ হাসিনার বিরোধিতা করতে হবে। মানে সে হলো ট্রেন্ড,
গাধার ঘোড়ার জন্মে হইলো খচ্চর, সে হলো খচ্চর টাইপ রাজনীতিবিদ। সে যে কি, সে গাধার বাচ্চা না ঘোড়ার বাচ্চা বলতে পারবে না, সে হলো খচ্চর। আপনি তাকে প্রশ্ন করেন, তিনি বললো যে সে এই রায়ের মধ্যে শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু ঘটেছে। 5টা লোক আছে নাকি জাহিদের? জাহিদের আমার বাড়ির কাজের শ্রেণীর ডাকে যত লোক আসবে, জাহিদের বাপের ডাকে বাংলাদেশে ততগুলো লোক লাম্বে। আমি কাজের মেয়ের কথা বললাম, আমাদের বাড়ির কাজের মেয়ে আছে, ঠিক আছে, সে ডাক দিলে যত লোক আসবো। জাহিদ পেতি পাঠা, জাহিদুর রহমান নাকি নাম, ডাক্তার না ডক্টর আই ডোন্ট নো। তিনি আবার লম্বা লম্বা কথা বলেন। কয়টা লোক আছে তার? তিনি যে রাজনৈতিক দল করেন সেই দলের লোকের নাম জানে কেউ? মান্না ভাই ছাড়া। সে যে মান্না ভাইয়ের দলটা করে এটি তো কেউ জানে না। নাগরিক ঐক্য নামে কেউ কাউকে চিনে, মান্না ভাই হিসেবে চিনি। মান্না ভাই যে কেন স্টুপিডটাকে রাখছে, কেন যে স্টুপিডটাকে তার দলে একটা পদ দিয়ে রাখছে, আমি বুঝতে পারলাম না। এর কাজ হলো চিঙ্কু বামদের 3 কাম: আওয়ামী লীগ, ভারত এবং মুজিবের বদনাম। এই 3টা কাজ করতে হবে। আপনি দেখেন তো মিলে কিনা, দেখেন মিলে কিনা। আরে ভাই, আপনাকে এবং আপনার দর্শকদের বলতেছি, আবার বলি, এটা আমি আবিষ্কার করেছি, এটা আমি দীর্ঘদিন আবিষ্কার করেছি, এটা এখন বলি না, আগে থেকেও বলি যে চিঙ্কু বামের 3 কাম: আওয়ামী লীগ, ভারত আর শেখ মুজিবের বদনাম। আপনি দেখেন তো মিলে কিনা। তো এরা তো এগুলো করবে, এদের কোনো কাজ নাই তো, এদের কোনো কাজই নেই। জাহিদুরকে বাংলাদেশে সে একটা কাউন্সিলর, সে তো জামানত হারাই ফেলবে মেম্বার হইতে গেলে। এই লোক আবার নেতা বনে গেছে, টকশো করে, ভালো কথা। তিনি তার পেশাগত যে বিষয় বলতেছি না, তিনি যে পেশায় আছেন, তার যে পেশা, সেখানে তিনি সফল। রাজনীতিবিদ হিসেবে তার 5 পয়সার দাম এই দেশে নাই, তার এই বক্তব্যের কোনো ভ্যালুই নাই। একটা গলিতে যত লোক আছে, আওয়ামী লীগের একটা গলি, পথ বলি নাই, পথ তো অনেক বড়, গলি অজপাড়া গায়ে বা ঢাকা শহরের একটা গলি, অজপাড়া গায়ের ইউনিয়নের একটা গলিতে, পথ না গলিতে যত লোক আছে, জাহিদুর রহমানের দলে তত লোক আছে নাকি সারা বাংলাদেশে? তার কথা বলতেছে শেখ হাসিনার কি বললেন, শব্দটা কি বলেছে সে? রাজনৈতিক মৃত্যু। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটলো না শেখ হাসিনার পুনর্জন্ম ঘটলো, সেটা টাইম বলছে, টাইম বলে দিবে। আমি আপনাকে বলি, আমি বারবার বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত শেখ মুজিব অনেক শক্তিশালী। তার জন্য তো আপনাকে এখনো 1 লক্ষ আর্মি আপনাকে মাঠে নামাইতে হয় উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতে হিজরত করা শেখ হাসিনা কত শক্তিশালী আপনি বুঝতেছেন না? জাহিদুর রহমান সাহেব, আমি জাহিদুর রহমান, আমার মান্না ভাইয়ের প্রতিবাদ আপনি শুনেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি। মিস্টার মান্না ভাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পপুলারিটি বেড়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে সেটাই বলতেছি যে হিজরত করা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে শক্তিশালী। আপনি দেখতে পাচ্ছেন না? 5.5 লক্ষ আনসার, 1.5 লক্ষ পুলিশ, 1 লক্ষ আর্মি উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, 35,000 বিজিবি, 4,500 নেভি, আরো আমার ভাতিজাদের বাহিনী, আমার ভাবি পোলাদের বাহিনী, জামাত, শিবির, বিএনপি সব মাঠে নামতে হয় শেখ হাসিনাকে ঠেকাইতে। আর জাহিদুর রহমান বলে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটে নাই। এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা রাজনৈতিক পুনর্জীবন পেয়েছে, এটা পুনর্জন্ম পেয়েছে, পুনর্জীবন পেয়েছে। এটা জাহিদুর রহমান, ওই যে বললাম তো, এদের তো কোনো কাজ নাই, এদের কোনো কাজই নাই। চিঙ্কু বামদের 3 কাম: সে সারাদিন চিঙ্কু বামদের সাথে থাকে, কিন্তু নিজে কিন্তু রাইট ডান দিকে, কিন্তু থাকে সারাদিন চিঙ্কু বামদের সাথে। চিঙ্কু বামদের ওই ভাষা কপি করে এগুলো বলে, এই কাজই সে করে, আর কোনো কাজ নাই তার। আমি আবারও বলি, জাহিদুর রহমান সাহেব জানেই না যে শেখ হাসিনার পুনর্জন্ম ঘটছে, শেখ হাসিনার রাজনীতির পুনর্জন্ম ঘটছে, এবং আরো ভয়ঙ্কর রূপে তিনি ফিরবেন। আমি আপনাকে বলি, আপনার চ্যানেলের মাধ্যমে আরো কয়েক জায়গায় বলেছি, তখন জাহিদুর রহমান কি বলবে জানেন? এই জাহিদুর রহমান ভাই তখন সামসামি করার জন্য আপনাকে ফোন দিবে, ভাই কেমন আছেন ভাই? আসলে তখন ওটা বলতে হয়েছিল, কথার কথা বলতে হয়েছিল, এগুলো বলবে তারা, আমরা জানি, এগুলো আমরা চিনি। আপনি দেখেন নাই গণজাগরণ মঞ্চে তাদের সবচেয়ে আমার চাইতে জোরে আওয়াজ করে জয় বাংলা বলতে শুনছি, তারাই এখন দেখি শেখ হাসিনার ফাঁসি চায়, তারাই এখন শেখ হাসিনার ফাঁসি চায়। আপনি দেখেন না যে আমার জাতীয় বাতিজা ভাবির পোলা সার্জিজ মলন বঙ্গবন্ধুর যে রচনা লেখছে, আপনি কোনোদিন বলছেন এরকম রচনা? আমি শুনি নাই আপনার মুখে, আমিও বলি নাই। এখন তারা বঙ্গবন্ধুর কন্যার ফাঁসি চায়, বঙ্গবন্ধুর চিহ্ন মুছতে চায়, 32 নম্বর ভ্যানিশ করে দিতে চায়। 32 নম্বর ধানমন্ডি, এটা হচ্ছে একটা প্রতীক, একটা চিহ্ন, এটা একটা বাড়ি না, এখন এটা একটা আস্থা। জি, ধন্যবাদ। আপনার এই ভাতিজারা কালকে বলছে নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন, উনি যাতে শেখ হাসিনাকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে
আমার 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 ভাবির ছেলেরা তো শুনে শিশু তার নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা রাখে না। একটা 6 মাসের বাচ্চা মানে যে হামাগুড়ি দিয়ে চলে 1 বছরে, সে কিন্তু গোখরা সাপ পেলেও নাকের মধ্যে সাপের লেঙ্গু ঢুকাবে। তার সামনে যদি আপনি শিং আইনে বসায় দেন, সে কিন্তু সিংহের নাকের ভিতর আঙুল দিবে, সিংহের লেঙ্গুর নিয়ে কান ঘুষাবে, বাঘের লেঙ্গুতে কান ঘুষাবে, তাই না? এখন এরা এরা বান্দর দেখে, শিশুরা দেখবেন বানর দেখে ভয় পাবে, সে গোখরা সাপ দেখে ভয় পাবে না, বাঘ সিংহ দেখে ভয় পাবে না, কিন্তু বানর দেখে ভয় পাবে, তিলা পোকা দেখে ভয় পায়। তো আমার জাতীয় ভাতিজা, যে আপনি কি বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ও তো রোহিঙ্গা উপদেষ্টা। এই রজার রহমান নাকি খলিলুর রহমান তার নাম, এই লোকটা একটা খুনি, সে তো খুন করে পালাইছিল, এত বছর পর দেশে আসছে, তার তো পাসপোর্ট নেই বাংলাদেশে। অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সে বাংলাদেশের নাগরিক কিনা, তার বিরুদ্ধে খুনের অভিযোগ। অদ্ভুত ব্যাপার, সে পালিয়ে গিয়েছিল একসময়, এবং যখন পালিয়ে যান তখন কিন্তু সে ভীষণ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। উনি কবে আসলেন? এই সমস্ত লোকগুলো মানে ইউঠুলুগুলো কোথা থেকে যে আসছে, কেউ আসছে ডেনমার্ক থেকে, কেউ আসছে নেদারল্যান্ড থেকে, কেউ আসে ফ্রান্স থেকে, কেউ আসে আমেরিকা থেকে, কেউ আসে কানাডা থেকে, কেউ আসে বেলজিয়াম থেকে, আমি বুঝি না। বাংলাদেশটা কি গণিমতের মাল হয়ে গেছে? পাবলিক কিন্তু শটাবে ফুটবলের মতো শটাবে। এই বিষয়গুলো আপনি চিন্তা করেন, এই বিষয়ে এত আলাপ হয়, এত সম্মানিত বিচারকরা বসা হাইকোর্ট সুপ্রিম কোর্টে, এত সুমোটো করতেন আগে তারা, কেউ সুমোটো কোনোদিন করতে শুনলাম না এইসব বিষয়গুলো নিয়ে। সব বিদেশি নাগরিকদের দেশে লাগছে। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি বলেছি তো যে ডক্টর ইউনূসের ক্ষমতায় উপদেষ্টা হয়, আমি তো উপদেষ্টা বলি না, উপদেষ্টা। ও আগে ওইটা শেষ করি। আমার ভাতিজারা, আমার ভাবির পোলারা যে বললো শেখ হাসিনাকে খলিল রহমানকে নিয়ে আসতে, খলিল রহমান আসতে পারবে তো? খলিল রহমান তো যায়নি। তু আয়া নেই, তুসকো লায়া গেয়া হে, ওয়ান্টেড সিনেমার মতো। সালমান খান যখন ভিলেন যখন বলে আমি তো আসছি ভাইয়ের প্রতিশোধ দিতে, তখন সালমান খান কি বলে? তু আয়া নেই, তুসকো লায়া গেয়া। তো ওইখানে ওই ওই রজার রহমান বলেন, খলিলুর রহমান বলেন, আর তাউদ বাট্টার রহমান বলেন, যাই বলেন, সে তো যায়নি, উসকো লায়া গেয়া হে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার ভাবির পোলারা বুঝতে পারে নাই যে তাকে কান ধরে নিয়ে গেছে ভারত। কেন নিয়ে গেছে? ওই যে দিল্লির যে বোম ব্লাস্ট, এগুলো নিয়ে তাকে জেরা করবে, তারা করায়, এই জন্য নিয়ে গেছে, যে বাংলাদেশ থেকে যেন কোনো জঙ্গি টঙ্গি, পাকিস্তানি জঙ্গি যেন বাংলাদেশ থেকে ভারতে না ঢুকে, এই ব্যাপারে সতর্ক করার জন্য খলিলুর রহমানকে ডাকছে। শেখ হাসিনাকে ফেরত দিবে? শেখ হাসিনা কি ছেলের হাতের মুহা না হাওয়াই মিঠাই যে গেলেই তারাকে দিয়ে দিবে? শেখ হাসিনা তো দূরের কথা, ভারত থেকে একটা আওয়ামী লীগের কর্মী গাইনে দেখাতো, দেখি কত মুরত তাদের। খলিলুর রহমানের কত মুরত, ইউনূসের কত মুরত, আমার ভাবির পোলা জাতীয় ভাতিজাদের কত মুরত, একটা কর্মী গাইনে দেখাক না দেখি। শেখ হাসিনা তো দিল্লি দূর হনুস্ট, আছেও দিল্লিতে, দিল্লি দূর হনুস, দিল্লি বহুত দূর, এত সহজ না। শেখ হাসিনাকে নিয়ে আসবে? আর চাইনাই তো দালাই লামাকে আজ পর্যন্ত নিতে পারে নাই। দালাই লামাকে চায়নার মতো পরাশক্তি আজ পর্যন্ত ভারতের কাছে নিতে পারে নাই। আর শেখ হাসিনাকে নিয়ে আসবে এই রজার রহমান, খলিল ফিরে আসবে কিনা সেটা নির্ভর করে শেখ হাসিনার দয়ার উপরে। এগুলো আমার ভাতিজার পোলারা জানে না, এরা মনে করে সামনে বসে আছে দারোগারে, এরা বড় কিছু মনে করে, কিন্তু দারোগার উপরে যে এসপি আছে, দারোগার উপরে যে আইজিপি আছে, এরা জানেই না, কারণ তার ধারণা নাই। তারা মনে করে যে আমাদের গ্রামের লোক কিন্তু দারোগার সাথে বড় অফিসার আছে অনেকে এখনো জানে না, মনে করে দারোগাই সবচেয়ে ক্ষমতাশালী। এবারে জেলা থেকে যে ফোন যায়, এসপি যে ফোন করতে পারে, এটা তাদের ধারণাই নেই। তো এরকম, এই জন্য আমার জাতীয় ভাতিজারা, আমার ভাবির পোলারা বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনা হাওয়ার মিঠাই না, শেখ হাসিনা ছেলের হাতের মুহা চাইলে আর দিয়ে দিল, তাই না? এত সস্তা, অত নালিয়া দেশের। এদের কি বরং খলিল রহমান যায় কি বলবে জানেন? ভারতকে যে আব্বা ডাকবে, নরেন্দ্র মোদীকে খালু ডাকবে, ডাইকে বলবে খালু, আমরা যাতে পালায় যাইতে পারি, জান নিয়ে যাইতে পারি, সেই ব্যবস্থাটা একটু করে দেন, এটা শেষ বাক্য থাকবে এইটা। ওগুলো আমরা জানি, ওগুলো আমরা অনেকেই জানি। জি। আরেকজন নেতা শরীফ নজরুল আম্বিয়া, জাসদের একটা অংশের নেতা, তিনি যে ফেসবুক স্ট্যাটাস আজকে লিখেছেন, এই যে রায়, এটা রায়টা জনগণের প্রত্যাশা ছিল। আম্বিয়া সাহেব বলছে না, কমরেড আম্বিয়া, ডুপ্লিকেট কমরেড। শুনেন, এরা তো নিজেরা জাসদ তো সিংহমামের মধ্যে, জাসদ নামে আম্বিয়া ভাই তো জাসদি। জাসদিদের কাজ কি? জাসদের জন্মই তো হয়েছে আওয়ামী লীগ বিরোধিতার জন্য, জাসদের তো জন্ম হয়েছে বঙ্গবন্ধু বিরোধিতা করার জন্য, জাসদের তো জন্মই হয়েছে ভারতের বিরোধিতা করার জন্য। তা আম্বিয়া ভাই কমরেড, আম্বিয়া কমরেড না, কারণ আমি তো জাসদ তো কমরেড না, বা জাসদ এগুলোকে কেন কমরেড বলে আমি জানি না, ঠিক আছে? কারণ এরা তো ইন্টারন্যাশনাল রাজনীতি করে না, এরা তো জাতীয় রাজনীতি করে। তো কমিউনিজমে তো জাতীয় রাজনীতির সুযোগই নাই, আমরা তো বাম রাজনীতি করছি বা করি, আমরা তো জানি। আপনার তো সুযোগ নাই জাসদ হওয়ার, তাকে আপনি কমরেড বলতে পারেন, কিন্তু এখন তো কমরেড সবাই। এখন ওই পারলে এখন
সৌদি আরবের বাচ্চারও কমরেড বানায়। যাই হোক, সেটা অন্য বিষয়। আম্বিয়া ভাইরা তো একটু বলবেই, এদের 5টা লোক আছে, 5জন লোক আছে এদের সাথে, ওই যে জাহিদুর রহমানের মতো। এদের ভাষা দেখবেন এক, আমি বললাম না, এরা তো চিঙ্কুবাম। চিঙ্কুবাম তো 3 কাম, ভারত, আওয়ামী লীগ আর শেখ মুজিবের বদনাম। আওয়ামী লীগের বদনাম শেখ হাসিনা বিরোধী সে তো করবে, এটা জনগণের আকাঙ্ক্ষা ছিল বলে। তো জামাতিদের সাথে বৈশা, নিজামীর প্রেতাত্মাদের সাথে বৈশা, দেইলা রাজাকের প্রেতাত্মাদের পাশে বৈশা, জামাতি প্রেতাত্মাদের পাশে বৈশা যারা বলে যে শেখ হাসিনা রায় সঠিক ছিল 13 সালে, কি করেছে তারা? আমরা তাদের বক্তব্য কিন্তু জানি। কোন জাসদের লোককে আপনি দেখেছিলেন একমাত্র কমরেড মঈনুদ্দিন খান বাদল ছাড়া স্ট্রংলি কোনো কথা বলতে? আজ পর্যন্ত শুনেছেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা স্ট্রংলি বলতে? স্বাধীনতা বিরোধীদের পক্ষে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্ট্রেট কথা বলা একটাই মাত্র জাসদের নেতা ছিলেন, সেটা হলো কমরেড মঈন খান বাদল। আর কেউ ছিল কি? আম্বিয়া ভাইরা কোথায় ছিল তখন? আম্বিয়া ভাইরা আমাদের আধা কমরেড বা চিঙ্গু কমরেড, এরা তো এগুলো বলবে। বললাম তো 3 কাজ, এরা বলবে, এগুলো বলতেই থাকবে। এদের 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 সারাদিন ভারত, শেখ মুজিব, বঙ্গবন্ধুকে গালি না দিলে এদের পেটের ভাত হজম হয় না, এদের টয়লেট হয় না। ওই যে গ্রামে কিছু লোক আছে, বিড়ি না খেলে, উক্কা না খেলে তাদের টয়লেট হয় না, পায়খানা হয় না। সোজা কথাই বলে দেয়, পায়খানা হয় না। তখন তারা টয়লেটে বিড়ি নিয়ে যায়, হুক্কা নিয়ে যায়, খায়। তো এই যারা যারা এই যে চিঙ্গুমাম, তারা আপনি দেখবেন, এরা যতক্ষণ শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, ভারতকে গালি না দিবে, এদের ঘুমায় না। এরা সকালে উঠে, মুসলমানরা 5 বার নামাজ পড়ে, 5 ওয়াক্ত, তাহাজ্জুদ 6 ওয়াক্ত, আর একটা জুম্মার নাম মানে নফল নামাজের 7 ওয়াক্ত ধরেন। কেউ আজকাল নাকি 7 ওয়াক্ত নামাজও পড়ে, টিভিতে দেখি শুনি বলে। তো এই কমরেডেরা, এই সিংগুমামেরা, সকল কমরেড নয়, সিংগুমাম যারা, তাদের দিনে 5 না 7 ওয়াক্ত আওয়ামী লীগকে গালি দিতে হয়, নাহলে তো পেটের ভাতও জমায় না। তাই এদের কথা মানুষ থোড়াই। আম্বিয়ারে চিনে কে? বামপন্থীদের চিনে কে? মিডিয়া কভারেজ না দিলে এদের চিনে কে? আরেকটা জিনিস আপনাকে বলে দেই, 5ই আগস্টে ওই যে, আবার বলে দেয়, ওই যে আমাদের মান্না ভাইয়ের পেতিপাড়া যেটা বলছে, ওই পেতিপাড়া এবং মান্না ভাইয়ের পেতিপাড়া জাহিদ এবং কমরেড আম্বিয়া ভাইকে বলি, 5 আগস্টে বাংলাদেশে প্রগ্রেসিভ রাজনীতি এবং বাম রাজনীতির কবর রচনা হয়েছে। আওয়ামী লীগের কিছু হয়নি, শেখ হাসিনার কিছু হয়নি। আর যেটা বলছেন প্রত্যাশিত, কয়দিন পরে বুঝবেন। আর কয়দিন পরে বুঝবেন, শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে বলেন, শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে বলেন। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, সবাই জেনে যাবে। জনগণ দেখবে কার বিচার কে চায়। বাংলাদেশের জনগণের এই মুহূর্তে ইউনুসকে ফাঁসিতে দেখতে চায়, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে রোজার খলিলকে ঝুলাইতে চায়। আম্বিয়া ভাই, ভালো করে একটু খোঁজ নেন। ওই পার্টির অফিসে বসে থেকে ওই 2 টাকা করে চাঁদা তুলে মসমসাই ওই চা পান খাওয়া, আর ওই যে মানে ওই ছোট্ট একটা 3-4 জনে মিলে বসে আপনারা বিপ্লব করে ফেলেন। ওই সব চাপা বাদ দেন, আগে একটা মেম্বার হন, তারপরে কথা বলেন। এই দেশের মানুষ কি চায় কয়দিন পরে বুঝবেন, যখন গণেশটা উল্টে যাবে, যখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে। জি, আমরা শেষ করবো ফুলবে। আগরতলা মামলার বিচারক মানুষ কিন্তু তার বাড়িতে আগুন দিয়েছিল, সে পিছনে দরজা পালিয়ে গিয়েছিল। সে এই বিচারের সাথে জড়িতদের ভবিষ্যৎ কি দেখেন আপনার? আমি তো এগুলো বলতে চাই না। আচ্ছা, বলতে যখন বললেন তাহলে বলি। আমার শুরুতেই হাসি আসছে। এদের পরিণতি বাংলাদেশের একটা 10 বছরের বাচ্চারা জিজ্ঞেস করেন আপনি, সে বলে দিবে। এই জন্য আপনার মতো বড় সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, উপস্থাপক হইতে হবে না, আমার মতো আলোচক হইতে হবে না। 10 বছরের বাচ্চাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। ওই আম্বিয়া ভাইদের বলতেছি, আম্বিয়া গ্যাং, আমরা জাহিদুর রহমান গ্যাং, তাদেরও বলতেছি, একটা 10 বছরের বাচ্চারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনার যারা ফাঁসি রায় দিছে তাদের পরিণতি কি হবে। ওই বাচ্চারা প্রথমে কি বলবে জানেন? বলবে যে সেটা ফাটাই ফেলবে। সেটা মানে পেট, ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদের ভাষায় সেটা মানে পেট, যে সেটা ফাটাই ফেলবে, ফুটবে লাথি মেরে। প্রথমে এটা বলবে একটা বাচ্চা। তারপরে বিশ্রী বিশ্রী ভাষা পোলাপান গালি দিবে। যেমন ওই যে 6 মাস আগে গাজীপুরের শ্রমিক বলছিল ডক্টর ইউনূস পাইলে কি যেন করে দিবে বলছে। আবার এক রিকশালাও কিন্তু কি কি ভাষা ব্যবহার করছে, আপনারা ভিডিওটা শুনেছেন ডক্টর ইউনূসকে নিয়ে। এদের পরিণতি কি হবে জানেন? আপনারা তো বলতেছেন আগরতলা ষড়যন্ত্রের রায়, এদের প্রত্যেকটা অর্ধেক তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। এদের মারতে হবে না, কেউ গালি দিতে হবে না। যারাই রায় দিচ্ছে, সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে একটা একটা করে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর যে 2-4 জন পয়সা থাকবে, তাদের আবার হাই প্রেশার বাইরে যাবে, ব্লাড প্রেশার বাইরে যাবে, সুগার বাইরে যাবে, সেখানেও কিছু এমনি মারা যেতে পারবে রূপে। তারপরে যে কয়জন একটু বেঁচে থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কিছু বলবে না। রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, অটোওয়ালা, এদের এমন দৌড়ানি দিবে, পাকিস্তান তো পালাই যেতে পারবে না। কারণ পাকিস্তান কোন দিক দিয়ে যাবে? বঙ্গোপসাগর ছাড়া তো উপায় নাই। কারণ যেদিন এই সরকার থাকবে না, যেদিন আর্মি বেড়াকে ফিরে যাবে, সেদিন তো আইএসআই এর যে শাখা, ওটা তো বাতিল।
বিলীন হয়ে যাবে। কারণ এখন দুষ্ট লোকেরা বলতেছে যে আইএসআর হেডকোয়ার্টার এখন বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার আর আইএসআর হেডকোয়ার্টারের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এগুলো যখন থাকবে না, এদের একটা মানুষের অস্তিত্ব খুঁজে পাবেন না। আবারও বলি, যেটা আমি কমন একটা কথা বলি, আমি জানি না আপনার এখানে চ্যানেলে এটা বলার অনুমতি আছে কিনা, পেটে পাড়া দিয়ে না গু বের করে ফেলবে সবাই, একেবারে গু বের করে ফেলবে। শুধু তাদের না, ওই যারা লাফাইতেছে, শেখ হাসিনা প্রত্যেকে ভাসিয়ে দিতেছে, লম্বা লম্বা কথা বলতেছে, প্রত্যেকটারে বাংলাদেশের জনগণ পেটে পাড়া দিয়ে গু বের করে ফেলবে। এদের আপনি খুঁজে পাবেন না। যদি আওয়ামী লীগের কেউ কেউ বলেছে শুনেছি, যেমন ছাত্রলীগের সাদ্দাম বলেছে আমরা ভরসা হয়ে ফিরবো। আমি লিখেছিলাম আওয়ামী লীগকে আজকে 5 থেকে 6 মাস আগে লিখেছিলাম এবং বলেছিলাম যে আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, ছাত্রলীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম শেখ ঘুরিয়ে বলেছিল বা লিখেছিল যে না, ছাত্রলীগ ভরসা হয়ে ফিরবে। ভরসা হয়ে ফেরার সুযোগ আছে আপনাদের নাই। বাংলাদেশ আওয়ামী লীগ এবার ভয়ঙ্কর রূপে ফিরবে। তারা ক্ষমা করে দিতে পারে যে আদালতে যাব, বিচার করব। অলরেডি আমার সাথে কয়েকজন কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের কথা হয়েছে, তারা বলেছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন আদালতের মাধ্যমে তাদের রায় কার্যকর করব, যা আদালতে হয়। আমি বলেছি ভাই, এই মহান সুযোগ আপনারা পাবেন না, কারণ বাংলাদেশের জনগণ পেটে পাড়াতে গু বের করে ফেলবে। পেটে পাড়াতে গু বের করতে জন থাকবে না, আপনি বিচার কখন করবেন? বাংলাদেশের জনগণের ওই সময় নাই। এই সমস্ত দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, দেশের অর্থনীতি ধ্বংসকারী, দেশের রাজনীতি ধ্বংসকারী, দেশের গণতন্ত্র হত্যাকারী, এদেরকে বাংলাদেশের জনগণ বিচারে আদালতে দেখবে না। বাংলাদেশের জনগণ এদের গণ আদালতে পাড়ায় পেটে পাড়াতে গু বের করবে। আওয়ামী লীগের নেতা নির্দেশ অপেক্ষায় থাকবে না, কোর্টের আদালতের সুপার ওই বিচারকের অপেক্ষায় থাকবে না। কারণ অনেক জ্বালাইছেন, এই দেশের মানুষকে গরিব বানিয়ে ফেলেছেন আপনি। 18 লক্ষ মানুষ, আপনার 22% গরিবী, 4% গরিবী বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনা আমলের ছেলে। আপনি বাংলাদেশে 28 লক্ষ শ্রমিক সরাসরি বেকার। তার মানে কি 1 কোটি মানুষের জীবন আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। 1 কোটি মানুষের এই দেশে চাকরি নাই, বাকরি নাই, বিদেশে যাইতে পারে না। জনগণ যে কত হতাশ আর কত ক্ষুব্ধ, খুব শীঘ্রই এটা দেখতে পারবেন। আবারও বলি, এদের করে নিতে হবে যারা এই রায় দিয়েছে, পাবলিক পেটে পাড়া দেয় গুয়ের গুলি হবে, কোনো সন্দেহ নাই এতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনুস ক্ষমতায় আসার কারণে তার যে 3-0 তত্ত্ব, যেটা সারা পৃথিবীতে যেটা বলতো, বাংলাদেশেই ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তার নিজের দেশে 3-0 ব্যর্থ। কিন্তু সে তো, তার তো 3-0 কিসে, তার তো কোন সবকিছু ব্যর্থ। আপনি আমাকে বলেন তার কোন ব্যবসা প্রতিষ্ঠান লাভে আছে? গ্রামীণ ব্যাংক, রাইট? গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের শেল্টার কারা দেয়? গ্রামীণ ব্যাংকের বিনিয়োগ কারা করে? আপনি দেখেন তো, আপনি দেখেন আর কোথায় লাভ? গ্রামীণ ব্যাংক পৃথিবীর আর কোথায় গিয়ে লাভ বানাইছে? আর সে যে তথ্য দিয়েছে না 3-0 তার নিজের তথ্য, 3-0 না নিজের তথ্য, এটা ভুয়া তথ্য। আর ওই যে যেটা কি, যে কারণে নোবেল প্রাইজ পাইছে, তারপরে গ্রামীণ ব্যাংকের তথ্য, এগুলো তো তার না, এগুলো তো চুরি করা। কে না জানে? এমনকি তার নোবেল প্রাইজ সম্পর্কে দুষ্ট লোকেরা বলে যেগুলো টেলিনর কোম্পানি তাকে কিনে দিয়েছে। কেউ কেউ বলে বিল ক্লিন্টন ফাউন্ডেশন সহযোগিতা করেছে। তা আপনাকে আমাকেও যদি বিল ক্লিন্টন ফাউন্ডেশন সহযোগিতা করে, আমরা তো এরকম 2-4টা নোবেল প্রাইজ পাইতে পারি, আমরা তো দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারি। কারণ আমার জাতীয় ভাতিজা 249 ভোট পায় যদি, ওই যে কি, ওই যে ক্লিন শেপ জামাতি আদিলুর নাকি ফাদিলুর নাম, সে যদি বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদা পেয়ে যেতে পারে, আমার জাতীয় ভাতিজারা, আমার ভাবির পোলারা যদি চাকরি নিতে এসে, চাকরির ইন্টারভিউ, চাকরির কোটা নিতে এসে যদি মন্ত্রী হয়ে যেতে পারে, তাইলে ওইরকম ক্লিন্টন ফাউন্ডেশন, টেলিনর কোম্পানি আপনার আমার পাশে থাকলে তো আমরা তো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবো, আরো অনেক কিছু হয়ে যেতে, আমরা চৌথা আসমানও চলে যেতে পারবো তাদের মতো সুযোগ সুবিধা পাইলে। কোনো সন্দেহ নাই তো। আপনি খেয়াল করেন, আপনি আপনার 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 যে পেশা, আপনার যে যোগ্যতা, একটা টিভি চ্যানেল মালিক আপনার হতেই পারেন, কিন্তু আপনি সেটা হন নাই এখন। কিন্তু আমার ভাতিজারা দেখছেন তো 2টা টিভি চ্যানেল লিখ দিচ্ছে। আপনি কল্পনা করতে পারেন যারা যারা জীবনে, এরা কবে সাংবাদিকতায় জড়িত ছিল, এরা কবে উপস্থাপনায় জড়িত ছিল আমরা জানি না। একটা টিভি চ্যানেল করতে কত টাকা লাগে আপনি আমার চেয়ে ভালো জানেন। এটা কি সম্ভব? তারা প্রাইভেট টিউশন করে তারা টিভি চ্যানেলের মালিক হয়ে গেছে। তো এরকম পিছনে যদি খুঁটির জোড়ায়, ওই যে প্রবাদ সারা বাংলাদেশে আছে যে খুঁটির জোরে পাঠা খুদে, ওইরকম পিছনে খুঁটি যতক্ষণ থাকে কোদা যাবেই, ওটা কোনো বিষয় না। ওইরকম কোদা না আমরাও দিতে পারবো যখন ওইরকম খোঁটা আমাদের বিষয়। আপনাকে একটু সাবধান করে দেই, আজকে কিন্তু বাংলাদেশের একটা সিদ্ধান্ত প্রচার করা হচ্ছে, দণ্ডিত শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, এদের কোনো বক্তব্য প্রচার করলে কোন মিডিয়া কঠোর ব্যবস্থা নেব। আমরা থোড়াই কেয়ার করি দেশ আর বাপে, ওই ডাস্টবিন সবকের পাপের দেশ, নাকি ওই রাজার রহমান খলিল ওর মায়ের ফাতারের দেশ, নাকি ইউনুসের মায়ের ফাতারের দেশ, আমরা এগুলো থোড়াই কেয়ার করি।
কি বলেন এগুলো? আমরা ওরা কি বললো না এখন আমি তো জানতাম না, আপনি বলে আমাকে ভালো করছেন। এইগুলো তো থোড়াই কেয়ার করি। ডক্টর ইউনূসকে আমরা কে মানে? আমরা মানি নাকি ও দেশের প্রধানমন্ত্রী? মানি আমরা? রোজার রহমান করলে রোহিঙ্গা রোহিঙ্গা উপদেষ্টা আমরা মানি নাকি? ডাস্টবিন ছবি কেরানির বাচ্চা কেরানি, যার বাপ নাকি বিরাট সৎলোক ছিল, এক স্যান্ডেল আর এক জুতা পরে তো 5 তলা বাড়ি বানাইছে ঢাকা শহরে। আমরা জমি বেঁচে বেঁচে খাই, আমরা ইনকাম করি, তারপর জমি বেঁচে খাই, আর তার বাপে কেরানি হয় 7টা কুলা মেয়ে পালছে, তারপরে 5 তলা বাড়ি বানাইছে। এরকম সত্যকের বললাম না যে ও ডাস্টবিন শ্রমিকের কথা কে কে শুনবে? তাজুলের কথা। বাংলাদেশে জামালপুরে আমাদের ওই যে টাকলা তাজুল আছেন, ওই তাজুলের বাড়ি জামালপুরে, আমি জানতাম না। মানে আমাদের জামালপুর একটা ক্যানভাসার আছে, এখনো বেঁচে আছে, ল্যাংটাপুরি বেঁচে, আপনার তাজুল ক্যানভাসার। ওটাকে যত লোক আসবে তাজুলের কথায় তত লোক আসবে। ডাস্টবিন শ্রমিকের কথা 5টা লোক দেশে নামবে, মাঠে নামবে, রাস্তায় নামবে, আমি বেড়াকে ফিরে গেলে। আর আমার বাড়ির কাজের ছেড়ির কথা যত গেল লোক নামবে, ডাস্টবিন শ্রমিকের কথা নামবে নাকি? বেড়াকে ফিরে যাইতে দেন। আর্মিকে বেড়াকে এই সমস্ত চাপা ওদের। আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানাই দিতে চাই যে এই দেশটা আমার বাংলাদেশ। আমি শেখ হাসিনার কথা বলবো না, কার কথা বলবো, কার নিয়ে কথা বলবো, ওর কাছে আমার জানতে হবে। বাক স্বাধীনতা শিখতে হবে। বাক স্বাধীনতার জন্য আন্দোলন করি, এর জন্য ঝুঁকি নেই। বাক স্বাধীনতা তুমি ঠেকাবা? আচ্ছা, এখন গণতন্ত্র কোথায়? এখন বাক স্বাধীনতা কোথায়? শেখ হাসিনার আর কি বললেন যে ওবায়দুল কাদের বক্তব্য প্রচার করা যাবে না? কেন করা যাবে না? কি কারণে করা যাবে না? বাংলাদেশের রাজাকার আল বদরেরা 100 মাউথপিস নিয়ে কথা বলবে, টিভি দেখলো, রেডিও দেখলো, আমরা কথা বলে দোষ না? ওই দেশ ওদের কাছে বর্গা দিছি। খুব শীঘ্রই এরা রিটার্ন পাবে, এরা রিটার্ন পাবে খুব শীঘ্র। এদের বলতে দেন আরো। এদের এখন ওই যে আমাদের বান, যখন বান তো বুঝেন, আমরা বন্যাকে বান বলি আঞ্চলিক ভাষায়। বানের সময় না ওই তিতপুটি, তারপরে ছোট ছোট চান্দা মাছ, বারকিনা মাছ খুব লাভ হয়। বড় বড় মাছ রাখলে লাভ হয়। আর ওগুলি কিন্তু জালের মধ্যে আগে পড়ে, ওগুলি জালের মধ্যে আগে পড়ে। এরা বানের পানি বাড়ছে, তো বানের পানি নতুন পানি আসলে ছোট ছোট মাছ বেশি লাভ হয়, এরা বেশি লাভ হইতেছে। এরা ওই যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষায় বলি, কেসকে বান্দির পোলারা সুলতান গা হয়ে গেছে। 245 ভোটের লোক মন্ত্রী, আসিফ সার মন্ত্রী, তারপর আরেকজন স্বপ্ন পাওয়া মন্ত্রী, ফেসবুকে লেখে মন্ত্রী হয়ে গেছে, আন্ডার মেট্রিক সরোয়ার ফারুকি। এরা নিজেকে ধরাকে সরাজ্ঞান করতেছে। এরা জানেই না যে একটা চেয়ারম্যান হইতে কত ক্ষমতা হয়, একটা চেয়ারম্যান হইতে গেলে কত ক্ষমতা ধরাইতে হয়। এরা বুঝতেই আছে না এদের পরিণতি কি হবে। আপনি বিশ্বাস করেন, যারা এই ঘোষণা দিয়েছে, কারো পেটে